আমার ইন্ট্রোডাকশন আপু অলরেডি গেলেন, কে আমি দরকার নেই। আমি একটা ক্যান্সার ভিকটিম। ক্যান্সার জার্নি হচ্ছে লং জার্নি, ডিফিকাল্ট জার্নি, ডার্ক জার্নি। অন্ধকার পথ থেকে যাচ্ছি, তারপর যত বাধা আসতে পারে, যারাই ক্যান্সারের সাথে ফাইট করছে তারা এটা বলতে পারবেন। সুতরাং এ সম্পর্কে বিস্তারিত আমি বলবো না, বাট কি দরকার এখন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দরকার হচ্ছে মানুষের ভালোবাসা, সেবা, মেন্টাল হেলথ যেটা আছে। আমরা তো ফিজিক্যাল হেলথ সম্পর্কে জানি, চিকিৎসা নিয়ে ঠিক আছে, তোকে ডক্টর চিকিৎসা দেবে, কিন্তু মেন্টাল হেলথ যেটা আছে প্যারালি চালাতে হবে। আমি জানি না এদেশের মানুষ মেন্টাল হেলথটা কিভাবে বুঝে, আমি যে ডক্টর আমি দেখেছি যে মানুষ কম বোঝে। আমি বুঝাতেও চেয়েছি যে তোমরা হেলথের ডেফিনেশন জানো, কিন্তু কেউ বুঝতে পারে না যে মেন্টাল হেলথটা কি। সেজন্য খুবই খারাপ লাগছে এবং সত্যি আমি দুঃখিত। আপনারা হয়তো বুঝবেন ব্যাপারটা। ক্যান্সার থেকে ভালো হওয়ার জন্য কি লাগবে? প্রপার ট্রিটমেন্ট লাগবে, সেলফ ডিটারমিনেশন লাগবে, এবং যতটা সম্ভব আর্লি ডায়াগনোসিস হলে ক্যান্সারের প্রগনোসিস ভালো, আমরা সেটা সবাই জানি। বিভিন্ন ক্যান্সার আমাদের সাধারণত মেয়েদের যে ধরনের ক্যান্সার হয়, সেই ক্যান্সারগুলো খুব তাড়াতাড়ি বোঝার জন্য আমাদের নিজেদেরকে একটা সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে। আমাদের বুঝতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার হলে আর্লি স্টেজে কি প্রবলেম হচ্ছে, বা ব্রেস্ট ক্যান্সার হলে কি হচ্ছে, বা ওভারিয়ান ক্যান্সার হলে কি হচ্ছে। এটা আমাদের নিজেদের নিজে যদি না বুঝি, আমি ডক্টরের কাছে কেমন করে যাবো, তাহলে ডিলেড ডায়াগনোসিস হবে। বাট লাকিলি সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার তাড়াতাড়ি বোঝা সম্ভব, কিন্তু ওভারিয়ান ক্যান্সার ইজ নটোরিয়াস, খুবই মিস্টেরিয়াস, সাইলেন্ট ক্যারেক্টার। যখন ডায়াগনোসিস হয় তখন দেখা যায় অনেক ডিলেড ডায়াগনোসিস হচ্ছে এবং প্রগনোসিস সত্যি খুব খারাপ হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ক্যান্সার অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের বিষয়, বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা পরিস্থিতি এবং করণীয়। এজ এ ক্যান্সার ভিকটিম আমি আমার জার্নি পথে যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছি, তিনি ডক্টর গাইনোকোলজিস্ট দেখেছি। আমি যেটা দেখেছি যে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা অনেক এগিয়ে গেছে, ডেফিনেটলি অনেক এগিয়ে গেছে। আমরা প্যারালালি ডেভেলপড কান্ট্রির সাথে, ভালো ভালো ক্যান্সার সেন্টারের সাথে প্যারালালি কাজ করে যাচ্ছি, কিন্তু সেটা সম্পূর্ণ নয়। আমাদের মধ্যে অনেক পিছফল আছে, অনেক ড্রব্যাক আছে, সেটা আমাদের মানতেই হবে। কারণ আমাদের যদি উন্নতি করতে হয়, আজকে সেটা বলতেই হবে যে আমাদের প্রবলেমটা কোথায়। প্রথম হচ্ছে যেটা আমাদের হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। আমাদের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস অবশ্যই বাড়াতে হবে, যে সবাই আমরা ক্যান্সারকে বুঝতে পারি এবং আর্লি বুঝতে পারি যে এটা ক্যান্সার আমার মধ্যে চলে এসছে, বা আমি ক্যান্সার আক্রান্ত হচ্ছি, সেটা আমি আর্লি ট্রিটমেন্ট পেতে পারি। 2 নম্বর হলো যে বায়োপসি, আইআর ডিপার্টমেন্ট। আমি তো দুঃখের সাথে বলছি আমাদের দেশে কোনো আইআর ডিপার্টমেন্ট নাই। ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট যারা আছেন, যে কজন আইআর ডক্টর আছেন, তারা কেউ পেট করেন, কেউ সিটি করেন, এমআরআই করেন, সব মিলেমিশে একজন ডাক্তার। সব মিলেমিশে ডাক্তার হলে চলবে না। আমেরিকাতে দেখেছি আইআর ডিপার্টমেন্ট আলাদা, তারাই শুধু বায়োপসি করে, বায়োপসি থেকে টিস্যু নেয় এবং তারা শুধু পরীক্ষায় করে আলাদা। সুতরাং এই ব্যাপারে কোথায় আমাদের একটু সেইভাবে যেতে হবে। এক মানুষ সব কাজে কাজ হতে পারে না, তাকে একটু পারফেক্ট হতে পারে। সো আমাদের দেশে কি হচ্ছে, এই আইআর ডিপার্টমেন্টের দুর্বলতার জন্য, আমি দুর্বলতা বলবো না, এটা বিফল আমাদের যেটা হচ্ছে। এটা হচ্ছে কি হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, রিপোর্ট গুলো আসছে, ভুল হচ্ছে। আপনারাই দেখেন, বায়োপসি হচ্ছে, রিপোর্ট ভুল হচ্ছে, এক জায়গায় যাচ্ছি আবার আর একজনকে দিচ্ছি, আবার ভুল হচ্ছে। ডায়াগনোসিস কতটা ডিলে হচ্ছে। আমাদেরই কলেজ ডক্টর নাতাশা দেখেন, এই যে ডক্টর, তার ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস কত ডিলে হচ্ছে, কতটা দুঃখজনক সেটা। এগুলো শুধু আমি কেন, ব্রেস্ট ক্যান্সার কেন, অনেকে এখানে বলবে যে আমার ডায়াগনোসিস ডিলে হচ্ছে। এটাই তো ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি। একটি মানুষের ডায়াগনোসিস ডিলে হলো, তার ট্রিটমেন্ট করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে আজকে বায়োপসি হলো, 15 দিন পরে সে দেখা যাচ্ছে বললো যে হ্যাঁ তোমার রিপোর্ট তো ভুল হয়েছে, আবার একটা করো, আবার 15 দিন গেল, আবার একটা ডক্টরের কাছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে আবার 15 দিন লাগলো। এরকম কিন্তু সব কিছু ডিলে হয়ে যায়। আলটিমেটলি যখন ফাইনাল স্টেজে একটা ট্রিটমেন্ট পর্যায়ে যায়, তখন দেখা যায় 4th স্টেজে চলে যাচ্ছে। সত্যি দুঃখজনক। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। নাম্বার 2, সেজন্য চেক এবং রিচেক। আমাদের মধ্যে সত্যি আমরা চেক করবো, রিচেক করবো,
করে রিটেস্ট করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সেলফ ডিটারমিনেশনটা থাকতে হবে যে আমাদের ভুল হতে পারে। 2 নম্বর হচ্ছে আমাদের কেস সিলেকশন এবং ট্রিটমেন্ট প্ল্যান। শুধু বলেই হবে না ক্যান্সারের কবে ডিটেক্ট করলাম সে ক্যান্সার পেশেন্ট, কিন্তু এই পেশেন্টের জন্য কি ট্রিটমেন্ট প্ল্যান করব সেটা কিন্তু পরিষ্কার থাকতে হবে। কেউ বলে আগে সার্জারি, কেউ বলে আগে কেমো, কেউ বলে পরে কেমো, কেউ বলে রেডিওথেরাপি, কেউ বলে কেমোথেরাপি, এদিক ওদিক। নো, দেয়ার মাস্ট বি এ ডেফিনিট ট্রিটমেন্ট প্ল্যান। আমি জাস্ট বলছি কিন্তু ক্যান্সারটা কিভাবে করণীয়, কোথায় কোথায় বাধা হতে পারে, একটা ট্রিটমেন্টের ভিতরে এই জার্নির ভিতরে যেটা আমরা কোথায় কোথায় বাধা পেতে পারি। 2 নম্বর হচ্ছে তাহলে ট্রিটমেন্ট প্ল্যান, প্রপার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে যে সে এইভাবে তার ট্রিটমেন্ট হবে, এইভাবে এইভাবে যাবে, এই ড্রাগ সে পাবে, এই ডোজ সে পাবে, এই স্কেডিউল সে মেনটেন করবে। মাস্ট বি ক্লিয়ার কাট, নো হেজিটেশন বা ক্লিয়ার। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আমাদের দেশে জেনেটিক স্টাডি যেটা আমরা বলি, ক্যান্সার শুধু ট্রিটমেন্ট করলেই হলো না, এটা ক্যান্সার রিকার করে আমরা জানি, এবং ক্যান্সারের সাথে জেনেটিক অনেক রিলেশন আছে। নট অনলি দ্যাট, ক্যান্সারের যেটা ভাগদার আমরা ম্যানেজমেন্টের জন্য আমাদের দরকার হতে পারে, যেমন কেমোথেরাপির পরে আমরা তাকে থেরাপি দিতে পারি, তারপর আমাদের হরমোন থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, সেই গ্রুপ সিলেক্ট করতে হবে, সেটাকে জেনেটিক স্টাডি এবং বায়োমার্কারকে টেস্ট করা হয়। যেটা আমাদের দেশে আমি জানি না আছে কিনা, বোধহয় কয়েক নতুন একটা হয়েছে যার জেনেটিক স্টাডি করে, ডিএনএ নিয়ে করে, তারপরে টিআরসি 1 and 2 টিআরপি শুরু করেছে, কিন্তু এটাই তো সব না। এইচআইডি করতে হবে, এইচআইডি করতে হবে, তারপরে PDA1 করতে হবে, আর অনেক অনেক মডার্ন, অনেক নতুন নতুন উন্নত সেন্টারে অনেক বায়োমার্কার করে, যেটা করে সাবসিকুয়েন্ট ট্রিটমেন্টটা পৌঁছা যায়। যেমন এইচআইভি যাদের পজিটিভ, তারা জেনেটিক্যালি তাদেরকে যদি আমরা ওলাপাড়িতে 3 বছর, তাহলে তার ক্যান্সারটা রেমিশন স্টেজে থাকবে, ইনশাআল্লাহ নাও রিকার করতে পারে। আবার যারা PDL1 যারা ইমিউনোথেরাপি পজিটিভ, তাদেরকে আমি মেইনটেন্স হিসেবে ইমিউনোথেরাপি দিতে পারি। যদি ERPR পজিটিভ, তাদেরকে মেইনটেন্স হিসেবে হরমোন থেরাপি দিতে পারি। তাহলে কি ক্যান্সারটা স্টপ থাকলো বা রিকার করলো না, পেশেন্ট বেঁচে গেল, তাই না? সেটা কোথায় আমরা পড়ে আছি? এটা আমাদের দেশে হয় না। আলহামদুলিল্লাহ বলে প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ডিপ্রেশন রিকার করো, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট একটা দিয়ে দাও, তারপর তো আবার কেমো তো সাইড এফেক্ট আপনারা সবাই জানেন যে কেমো কি হতে পারে। 2 নম্বর আরেকটা পয়েন্ট বলতেছি, অপারেটিভ স্কিল। আমি বিং এ সার্জন, আমি একটা সার্জন হিসেবে আমি বলবো আমি একজন অনকো সার্জন, আমি আমেরিকাতে কোর্স করেছি। তারপর আমি বলবো এই যে আমরা যারা অপারেশন করি, দিস ইজ নট এনাফ। আমাদের উন্নত সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে, মাঝে মাঝে সেখানে যেতে হবে, রিফ্রেশার কোর্স করতে হবে, কারণ অপারেশনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা শুনে একটু অবাকই হবেন যে আমার ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হয়েছিল, রেকটাম একটু পড়েছিল। আমাদের দেশে আমি সব দেখি যাদের রেকটামের সাথে ফল করে রেকটামে পড়েছিল, রেকটাম কেটে একটা টেম্পোরারি কোলেস্টমি করে দিত আমাদের দেশে। বাট আমি লাকি একটা ভালো জায়গায় কাজ করেছি, তারা আমাকে যা রেকটাম অ্যানাস্টোমোসিস করে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। সুতরাং একটা কোলেস্টমি করা, একটা টিউব থেকে বাইরে পায়খানা চলে আসা, কতটা মেন্টাল পানিশমেন্ট সেটা সবাই বুঝবেন আপনারা। তারপর আরো মডার্ন ট্রিটমেন্ট আছে, যেমন হাইপেক যারা ওভারিয়ান ক্যান্সার হয়, তো পেটের মধ্যে কেমোথেরাপি দেয়, কেমোথেরাপি দিয়ে যে জায়গাগুলো ক্যান্সার আক্রান্ত হয়েছে ওই জায়গাটা কেমো দিয়ে আবার কেমোটা নিয়ে আসে, এরকম করে পিরিয়ডিক্যালি দিতে দিতে ওই লোকাল ওয়েটা ট্রিটমেন্ট করে ক্যান্সার ভালো হয়ে যায়। সেটাকে আমাদের দেশে হবে, সেজন্য একটা ডিফারেন্স সেটা। কিন্তু আমরা আগে যাবো, যেতে আমাদের হবে, কারণ আমাদের নলেজ জানতে হবে যেগুলো করা যায়, এবং আমরা সেইভাবে টার্গেটে আগাবো। এবং অনেক পলিসি মেকার এখানে আছেন, অনেক উপরের লেভেলের লোকজন আছেন, আমি কি বলছি ওরা বুঝতে পেরেছি। আমি আশা করবো যে আমরা সেই স্ট্যান্ডার্ডে আস্তে আস্তে যাবো, একদিনে সবকিছু হয় না। তারপর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, যে ক্যান্সার সেন্টার যেগুলো আছে, আমার বললেন প্রেশার বলে গেলেন যে আমার 8টা সেন্টার হচ্ছে, আর সেন্টার বাড়ানো উচিত। ক্যান্সার পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে পেশেন্ট, ঘরে ঘরে। সুতরাং আমরা যদি এখন ওই বসে থাকি যে ওই ডাক্তারের কাছে কবে যাবো, কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো, ওই সেন্টারে কবে যাবো, সেগুলো কি সম্ভব? এখন এই ক্যান্সারটাকে স্বাভাবিক রোগ ধরাতে হবে। হার্ট ডিজিজে মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, তারপরে ক্যান্সারে মারা যায়। সুতরাং ক্যান্সারটাকে আরো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। ডক্টরদের সেরকম ভাবে উন্নত চিকিৎসা, উন্নত ট্রেনিং দরকার হবে, রিফ্রেশার কোর্স করতে হবে, তাদেরকে প্রফেশনাল এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে। এর জন্য মাঝে মাঝে তাদেরকে বিদেশে কোর্সে পাঠাতে হবে। ঠিক আছে, বেশি সময় দেবো না, অনেক কিছু বলে ফেললাম। আপনার সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ অনেক অনেক
বেঁচে আছে, অনেক অনেক কিছু করবেন। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখানে আসতে পেরে আপনাদের মাঝে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই, দোয়া করেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ উনি আসলে সত্যি আন্তরিকভাবে যা বাস্তবতা আমাদের এখানকার চিকিৎসা নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন। তাকে বলে রাখি আমাদের এখানে উনি একজন সার্জন হয়েও যেভাবে সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েছেন, এই সংস্কৃতিকে কমই এটা বলতেই হবে। আমার বেলাতে যদি বলি, আমি যখন এখানে সার্জারি করেছি তখন আসলে জানতাম না যে আমার সার্জারিটি খুব হয়েছে, এবং সেটি জানতে পেরেছি যখন আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছি। যাওয়ার পর প্রথম যে মন্তব্যটি আমাকে সেখানকার ডাক্তাররা বলেছেন সেটি হচ্ছে, তোমার সার্জারিটি প্রপার হয়নি, মানে এটা অঙ্কোলজিক্যাল যে নলেজ বা যে মেথড সেটা ইয়ে হয়নি। তো আমরা আসলে চাই যে আমাদের নিজের দেশে ভুলগুলো কম হোক, ভুল নিশ্চয়ই কিছু হবে, সেরকম কতক্ষণ ভুল আমরা গ্রহণ করবো সেটা একটা ব্যাপার। কারণ ক্যান্সারের চিকিৎসায় সার্জারি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কোনো একটা জায়গায় যদি এই ভুলটা হয়ে যায় তাহলে আসলে সেটা তো যে কারোর জন্য ভীষণ রকম জীবন কিছুকে মুখে ফেলে দেয়। আমাকে যেমন এখন ওরা কেমন শুধুমাত্র আমার এই ভুল চিকিৎসার জন্য সেটা প্রয়োজন। আমরা জানি আমাদের এরকম অনেক অনেক অভিজ্ঞতা আছে। আমরা একটু মন খুলে বলতে চাই, আমার দেশ, আমার সমাজ, আমরা সত্যি স্বীকার করতে চাই, এবং তাহলে কেবল আগামী দিনের জন্য আমরা করণীয়টা ঠিক করতে পারবো। আমাদের মাঝে আসলে অনেকেই এসেছেন, আমাদের মাঝে শুধু সাভার থেকে আমাদের একজন পরিবারের সদস্য, কেয়ার টেকার বলি, তাবিন্দা এসেছেন। আমরা ওনার লড়াইয়ের একটুখানি খুব ছোট করে শুনবো। তাবিন্দা বা আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এই মঞ্চে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। রোকসানা আপা, ধন্যবাদ। আমি তাবেন্দা, আমি একজন শিক্ষক, একজন মা, একজন স্ত্রী। আমার হাজবেন্ড ব্লাড ক্যান্সারে আক্রান্ত। 2019 সালে come to know about the fact that he is suffering from cancer. আমার বাবা একজন সার্জিক্যাল স্পেশালিস্ট, বাংলাদেশ আর্মিতে দীর্ঘ 17 বছর সার্ভ করেছেন, এবং স্টিল হি ইজ ডুইং হিজ প্র্যাকটিস থাকে। উনি প্রথম আমাকে আইডিয়া দেন যে মোস্ট প্রবাবলি আমার হাজব্যান্ড ক্যান্সার ফাইট করেছেন, বিকজ র্যাপিড ওয়েট লস হচ্ছিল, সিমটমসগুলো খুব প্রকটভাবে দেখা যাচ্ছিল। তো আমি একজন অ্যাক্টিভ ক্যান্সার কেয়ার গিভার হিসেবে আমার যে জার্নিটা দেখেছি এবং তার যে জার্নিটা দেখেছি, সেখানে সামান্য একটু বলবো, কি পয়েন্টসগুলো বলবো। প্রথমত, আমাদের দেশে উন্নত চিকিৎসা অবশ্যই হচ্ছে, আমি তার জনজাত। আমার হাজবেন্ডের চিকিৎসা এবং পরবর্তীতে তার যে এখনকার যে স্টেবল কন্ডিশন, এটা কিউরেবল না, বাট এটা ম্যানেজ করতে হবে, মাল্টিপল মায়োমা, ব্লাড ক্যান্সার। সো ওনার যখন ক্যান্সারের ডায়াগনোসিসটা হয়, আমরা সন্দেহ করার পরে থেকে অ্যাকচুয়াল ডায়াগনোসিস পর্যন্ত সময় নিয়েছিল 8 মাস। ইউ ক্যান ইমাজিন এটা কত লম্বা একটা সময়। আমাদের দেশে ক্যান্সার ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফলটি। I'm sorry to say, being a doctor's daughter, I have to say this. And এরপরে যেটা হলো, যে মুহূর্তে আমাদের ডায়াগনোসিসটা আসলো, যেটা একসময় বলেছিল প্যানক্রিয়াটিক ক্যান্সার, তারপরে বলেছিল বোন ক্যান্সার, বিকজ ম্যানিফেস্টেশন অনেক র্যাপিড হচ্ছিল। দেন একটা এফএনসি করার পরে, বোন ম্যারো এফএনসি করার পরে বোঝা গেল যে এটা আসলে অ্যান্থ্রাসের বোন ক্যান্সার। অ্যান্ড আমরা ইমিডিয়েটলি আমাদের পরবর্তী যে প্রসিডিওর সেটা শুরু করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি যে আমি কিভাবে চিকিৎসা করবো, বিকজ বাংলাদেশে এখন সেটা সম্ভব। বাট ডায়াগনোসিস
খুবই খুবই স্লো প্রসেসে গিয়েছিল, যার কারণে এর পরবর্তী সময়ে সাফারটাও স্বীকার করতে হয়েছে অবভিয়াসলি। এরপরে আসি যে আমাদের মেডিকেল গ্রাউন্ডে আর একটা জিনিস আমাকে খুব ভুগতে হয়, আমি জানি না আপনারা কিভাবে করে এটাকে হ্যান্ডেল করেন। সঠিক ওষুধ এবং মানসম্মত ওষুধ, বাজারে ক্যান্সারের ওষুধের নগদ ভর্তি। আমাকে স্পেশালি এক্সট্রা ফিনান্সিয়াল বার্ডেন নিতে হয়েছে, বিকজ আমি ওষুধগুলো জগৎ থেকে আনিয়েছি। আর ঠিক সেই সময়টায় প্যান্ডামিকটা খুব জোর শুরু ছিল, ফার্স্ট ওয়েভ যাচ্ছিল, border was closed and everything, so I had to pull all my strength to get that medicine. But যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সে স্টেবল। গত 1 বছর ধরে কোনো ধরনের আমরা ক্যান্সার মেডিকেশন যাচ্ছি না। ওর অঙ্কোলজিস্ট ওর বেস্ট ফ্রেন্ড, এটা একটা আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। আর আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড, এটাও আমার অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং আল্লাহ তাআলা আমাকে সেই ভাগ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে যে আমি তার মেয়ে। তো এটা ছিল আমার প্রথম স্টেপ, টু নিজেকে মানিয়ে নেওয়া যে ইয়েস আই এম ফাইটিং উইথ ক্যান্সার। এরপরে আসি আমার একমাত্র ছেলে, আমার একটা বাচ্চা, ও 13 বছর বয়স, দোয়া করবেন। যেহেতু বাবা ক্যান্সার আক্রান্ত এবং ফাইন্যান্সিয়ালি সে এখন একেবারে ফুল স্টপে আছে, অ্যাক্টিভ ক্যারিয়ার থেকে ছিটকে পড়ে সে একেবারে ফুল স্টপে। সো এখন আমার বলা, একজন অ্যাক্টিভ কেয়ারগিভার হিসেবে আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়। তার মধ্যে প্রথম আছে ফাইন্যান্সিয়াল বার্ডেন। প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে প্রতি মাসে তার যে জিনিসগুলো দরকার, তার যে মেডিকেশনগুলো দরকার, তার যে সব কেয়ারগুলো দরকার, সেগুলোকে মেনটেন করা। দেন আসে ফ্যামিলি and other commitments. এরপরে যে ওয়ার্ক কমিটমেন্টস আছে, এরপরে নিজের একেবারে একান্ত নিজের কিছু কমিটমেন্ট আছে। একটা পয়েন্টে যে কেয়ারগিভারদের মনে হয় সবাই খালি যে আক্রান্ত তার কথা জিজ্ঞেস করে, আমার কথা তো কেউ জিজ্ঞেস করে না। খুব বেশি নেগলেক্টেড ফিল হয়, রাগও হয়, অসহ্য লাগে। একসময় মনে হয় তো সারাক্ষণ এই রোগ নিয়ে থাকতে ভালো লাগে। আই এম সরি টু সে, ইট সাউন্ডস ভেরি সেলফিশ, বাট ইট ইজ দ্য ট্রুথ। কারণ আপনি এখানে দিনের পর দিন, বছরের পর বছর, রাতের পর রাত, এবং একটা অসম্ভব ভয়ঙ্কর, অনেকটা মৃত্যু ভয়ের মতো একটা ভয়ঙ্কর জিনিস মাথায় নিয়ে পার করেন। এখানে রোম্যান্টিসিজমের কোনো খানা নাই, এখানে বোঝানোর কোনো দিশা নাই, সবই হেজি, এভরিথিং ইজ গ্রেট। এখানে কালারফুল কিছু নাই। আপনি বাঁচবেন কিভাবে, আর এই ট্রমা থেকে উঠবেন কিভাবে? এক একজনের এক এক রকমের কোপিং মেকানিজম। আমি খুব স্ট্রং একজন মানুষের হাতে বড় হয়েছি। আমাকে আমার বাবা একটা কথাই বলেছে, ফলো ইউর প্যাশন, ডোন্ট লুজ ইউর সেলফ। আপনারা যারা কেয়ার গিভার আছেন, প্লিজ খুঁজে বের করেন কোথায় আপনাদের বেশি আনন্দ। আপনার ছেলে মেয়ের সঙ্গে, বা আপনার ছবি আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, লিখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। চেষ্টা করেন কিছুটা সময় সেখানে দিতে, বাকিটা আপসে আপ হয়ে যাবে। আপনারা করছেন, ইউ অল আর ট্রেমেন্ডাস ফাইটার্স। তো এই কথা বলেই শেষ করছি। পথ অনেক যেতে হয়, পথ থামেও আমাদের, কারণ আমরা মরণশীল। ক্যান্সারে মরি বা এমনিতে আমরা মরণশীল। আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে নেব, কিন্তু অস্বাভাবিকভাবে যাতে ভুল চিকিৎসায় ভুলভাবে কোনো মানুষ কষ্ট পেয়ে পৃথিবী ছাড়তে না হয়, সেই অঙ্গীকারে ধন্যবাদ সবাইকে।